খুবই সাবধান, শুরুতে লেখাটা দেখে নাও। এখানে বলাই আছে 100% ইম্পর্ট্যান্ট। কেন ইম্পর্ট্যান্ট কারণটা বলা আছে, কারণ এই তথ্যগুলা তপন স্যারের বইতে নাই। যেহেতু এই তথ্যগুলা তপন স্যারের বইতে নাই, শুধুমাত্র ইসাক স্যারের বইতেই আছে, সো এই তথ্যগুলা আসতে পারে। অলরেডি অনেক বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল ভর্তি পরীক্ষা কিন্তু আসছে। তো এই ভিডিও মিস করাই যাবে না। তরঙ্গ অধ্যায়ের তাহলে দুইটা ভিডিও হবে, একটা ইসাক স্যারের দেখানো বই আর একটা হচ্ছে তপন স্যারের দেখানো বই। অলরেডি তপন স্যারের দেখানো বইটা আমি আপলোড দিয়ে দিছি, এখন ইসাক স্যারের দেখানো বইটা আমি পড়বো। শুরুতেই আমরা যে তথ্য দেখতে পাচ্ছি, দেখো তরঙ্গের প্রকারভেদ। দেখো তরঙ্গের প্রকারভেদ আমরা দেখতেই পাচ্ছি দুই প্রকার। একটা হচ্ছে আর্ট তরঙ্গ বা অনুপ্রস্থ তরঙ্গ, আর একটা হচ্ছে লম্বিক তরঙ্গ বা অনুদৈর্ঘ্য তরঙ্গ। এটা তোমরা জানো যে তরঙ্গ কিন্তু দুই প্রকার। এছাড়াও এই প্রকারভেদটা কিন্তু তপন স্যারের বই নাই। এছাড়াও তরঙ্গ শক্তি বহন করে। শক্তি প্রবাহের দিক অনুসারে তরঙ্গকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে একমাত্রিক তরঙ্গ, দ্বিমাত্রিক তরঙ্গ, আবার ত্রিমাত্রিক তরঙ্গ। যদি বলা হয় শক্তি প্রবাহের দিক অনুসারে তরঙ্গ কত প্রকার, তখন হবে কিন্তু তিন প্রকার, তাই না? আচ্ছা, নর্মালি তরঙ্গ কিন্তু দুই প্রকার। আচ্ছা, দেখো তরঙ্গের সাহায্যে শক্তি যদি কেবলমাত্র একদিকে প্রবাহিত হয়, তবে তাকে বলা হচ্ছে একমাত্রিক তরঙ্গ। সংজ্ঞা তো আসবে না, এক্সাম্পল আসবে। যেমন সুতা বরাবর প্রবাহিত তরঙ্গ একমাত্রিক তরঙ্গ, তাই না? সুতা বা দড়ি, হ্যাঁ হ্যাঁ, যার দৈর্ঘ্যের তুলনায় প্রস্থ অত্যন্ত নগণ্য। যেমন একটা সুতা আছে, এই সুতাটাকে দুই পাশে টান টান দিয়ে তরঙ্গ তৈরি করো, তাহলে কিন্তু এটা একদিকে শক্তি যাবে। কোন দিকে? জাস্ট একদিকে যাবে। এটাকে হচ্ছে একমাত্রিক তরঙ্গ। দ্বিমাত্রিক তরঙ্গ কি? তরঙ্গের সাহায্যে শক্তি যদি কোনো সমতলের চারদিকে প্রবাহিত হয়, তবে তাকে দ্বিমাত্রিক তরঙ্গ বলা হয়। যেমন পানির উপরিভাগে প্রবাহিত তরঙ্গ দ্বিমাত্রিক তরঙ্গ। ত্রিমাত্রিক কোনটা? তরঙ্গের সাহায্যে শক্তি যদি সর্বদিকে অর্থাৎ ডানে বা বামে, সামনে পিছনে এবং উপর নিচে বিস্তার লাভ করে, তবে সেই তরঙ্গ বলা ত্রিমাত্রিক তরঙ্গ। যেমন আলোক তরঙ্গ, শব্দ তরঙ্গ, তাই না? এগুলো হচ্ছে ত্রিমাত্রিক তরঙ্গ। তাহলে ত্রিমাত্রিকের এক্সাম্পল মনে রাখতে হবে আলোক এবং কি শব্দ তরঙ্গ। এটা খুবই ইম্পর্টেন্ট। দেখো জাস্ট তোমার তথ্য জানলেই কিন্তু এই অঙ্কগুলো, এই কোশ্চেনগুলো কিন্তু আমাদের গুচ্ছ কিছুতে খুলনা বাসিতে খুবই আসে। সো ফিজিক্সের ক্ষেত্রে ম্যাথমেটিক্যাল টার্ম যেমন ইম্পর্টেন্ট, তোমার থিওরিগুলোও তেমনি ইম্পর্টেন্ট। এবার সে তরঙ্গ। তরঙ্গ কী বলছে? মাধ্যমিক কণাগুলো তরঙ্গ গতির অভিমুখে সমকোণে অগ্রসর হবে। কথা বলে তো সমকোণ। তাহলে তরঙ্গ কী হচ্ছে? সমকোণে। তাহলে যেটা লম্বিক তরঙ্গ, এটা তো অনুপ্রস্থ তরঙ্গ, যেটা অনুদৈর্ঘ্য বা লম্বিক তরঙ্গ, সেটা কিন্তু হবে সমকোণ। কী হবে? সমান্তরাল হবে। যাই হোক, মাধ্যমিক কণাগুলো তরঙ্গ গতির অভিমুখে সমকোণে কম্পিত থাকলে সেই তরঙ্গ বলা হচ্ছে তরঙ্গ। আলোক তরঙ্গ বা তড়িৎচুম্বক তরঙ্গ হচ্ছে কি অনুপ্রস্থ তরঙ্গ একটা ভালো উদাহরণ। তো এই তরঙ্গে কী তৈরি হয়? তরঙ্গ চূড়া, আর এটাকে বলা হতো তরঙ্গ খাঁজ। এই পোর্শনটাকে, এই যে বিন্দু, এইটাকে বলা হচ্ছে তরঙ্গ চূড়া, আর এইটাকে বলা হচ্ছে তরঙ্গ খাঁজ। একটা তরঙ্গ চূড়া এবং একটা তরঙ্গ খাঁজ মিলে এটা কী হবে? তো ল্যামডা তৈরি হয়। টোটালটাকে বলা হচ্ছে ল্যামডা, তাই না? তাহলে ল্যামডা মানে কি? তরঙ্গ দৈর্ঘ্য। ওকে, ঠিক আছে, এখান থেকে আমরা বের হয়ে যাব। আচ্ছা, এখানে কিন্তু একটা কথা বলতে দেখছো, টানা তারে কিন্তু টানা তারে এরূপ কম্পন হচ্ছে স্পর্শে এই তরঙ্গ তরঙ্গ। তো টানা তারে যে তরঙ্গ তৈরি হয় সেটা হচ্ছে তরঙ্গ। দেখো একটা তারকে টান টান করলে এখানে একটা তরঙ্গ তৈরি হয়। আচ্ছা, ঠিক আছে, এবার চলে আসলো তরঙ্গের কিছু বৈশিষ্ট্য। তরঙ্গের বৈশিষ্ট্য 100% লিখছি আমি, সো এটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট। তো একটু রিডিং পড়ে নিবা না। যে তরঙ্গের ক্ষেত্রে জড় মাধ্যমে কণাগুলো কম্পনের দিক তরঙ্গ প্রবাহের দিকে সমকোণী হয়, তাকে তরঙ্গ বলা হয়। তরঙ্গ প্রবাহ মাধ্যমে তরঙ্গ শীর্ষ এবং কি তরঙ্গ পাত সৃষ্টি করে। পরপর দুটি তরঙ্গ শীর্ষ, পরপর দুটি তরঙ্গ শীর্ষ বা পরপর দুটি তরঙ্গ পাদের মধ্য দিয়ে থেকে বলা হচ্ছে তরঙ্গ দেহ বলা হচ্ছে। তরঙ্গের জন্য মাধ্যমে সমাবর্তন প্রলয়ন ঘটে, তাই না? আচ্ছা, দরকার নেই এত বেশি পড়ার দরকার নেই, মেডিকেল বাদ দিলাম। শুধু সমকোণীটা ইম্পর্টেন্ট, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। এবার লম্বিক তরঙ্গ। লম্বিক তরঙ্গের এক্সাম্পলটা খুবই ইম্পর্টেন্ট। এরা কী হবে? সমান্তরালে অগ্রসর হবে, সমান্তরালে অগ্রসর হবে। শব্দ তরঙ্গ, স্প্রিংয়ে সৃষ্ট তরঙ্গ, ঢোলে বাড়ি দিলে সৃষ্ট তরঙ্গ, বাঁশির সুর ইত্যাদি কিন্তু হচ্ছে লম্বিক তরঙ্গ। কী তরঙ্গ? লম্বিক তরঙ্গ। অনুদৈর্ঘ্য তরঙ্গ কিন্তু সংকোচনও হবে আর প্রসারণও হবে। সংকোচন হবে, প্রসারণ হবে। একটা সংকোচন একটা প্রসারণ মিলে কী হবে? ল্যামডা তৈরি হবে, তাই না? আচ্ছা, আর বেশি পড়বো না। এই সব থেকে ইম্পর্টেন্ট 100% আমিও লিখছি, এখানেও দেওয়া আছে যে জানার বিষয় যেটা হচ্ছে, যে কোনগুলো লম্বিক তরঙ্গ, এইগুলো মুখস্থ রাখতে হবে। তো আমি তোমাদের সাজেস্ট করবো যে তরঙ্গ দুই প্রকার এখানে, লম্বিক আর একটা অনুপ্রস্থ বা তরঙ্গ। তো হয় তরঙ্গ মুখস্থ করো, না হয় লম্বিক তরঙ্গ, যে কোনো একটা মুখস্থ করো। তাহলে আমি তরঙ্গও যদি মুখস্থ করি, তাহলে আমরা এভাবে মুখস্থ রাখতে পারি যে আলো
পানি এক্স রে টানে। শর্টকাট, আলো পানি এক্স রে টানে। আলো পানি কী করে? এক্স রে টানে। আলো পানি এক্স রে টানে। তুমি আরও ভালোভাবে মনে রাখতে পারো, আমার হঠাৎ করে মাথায় এটা আসলো। তাহলে আলো পানি এক্স রে টানে, এরা কী বলতো? আর তরঙ্গ। তাহলে আতে কি? আলো থেকে আলোক তরঙ্গ, পানি কি? পানি তরঙ্গ, এক্স রে তরঙ্গ, আর টানা তারে তরঙ্গ। এই 4টে তরঙ্গ হচ্ছে আর তরঙ্গের এক্সাম্পল, যে কোনো বাদ আছে। এই 4 তরঙ্গ আমাদের শব্দ, বাঁশির সুর, হ্যাঁ, তারপরে ঢোলের বাড়ি, স্প্রিং তরঙ্গ, এগুলো হচ্ছে লম্বিক তরঙ্গ। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমরা এখান থেকে বের হয়ে গেলাম। তরঙ্গ সঞ্চালনের প্রক্রিয়া আছে, তাই না? প্রক্রিয়া ঢুকে পড়ে লাভ নেই। আচ্ছা, এদিকেও আমরা এখান থেকে বের হয়ে যাব, এখান থেকে বের হয়ে যাব। এখানে তীক্ষ্ণতা পিস আমরা ওই ভিডিওতে পড়াই ফেলছি, সেটা দেখবো না, সেটা অনেক সহজ। তোমরা কিন্তু অবশ্যই 2টা ভিডিওই দেখবা, ইসেক সাইডটাও দেখবা, আবার তপন সাইডটাও দেখবা, বুঝছো? এখানে কণার বেগ আর তরঙ্গের বেগ দুটো ভালো পার্থক্য দিচ্ছে কিন্তু। কণার বেগ সব সময়, কণার বেগ সময় এবং অবস্থানের সাথে পর্যায়ক্রমে প্রবৃত্ত হয়, অর্থাৎ কণার বেগ ধ্রুবক নয়। কণার বেগটা কিন্তু ধ্রুবক নয়, কণার বেগটা কিন্তু ধ্রুবক নয়, কিন্তু তরঙ্গ বেগ ধ্রুব থাকে, তরঙ্গ বেগ ধ্রুব থাকে, তাই না? আচ্ছা, মাধ্যমে কণাগুলো ডানে বামে স্থান পরিবর্তন না করে উপর নিচে সমাবস্থানে সাপেক্ষে কমিত হয়, আর মাধ্যমে তরঙ্গ নির্দিষ্ট বেগে অবশ্য হয়, তাই এদের বেগটা নির্দিষ্ট ধ্রুবক বেগ। এই জন্য তরঙ্গ বেগের ক্ষেত্রে আমরা ঠিক জানি এস ইকুয়াল ভিটি, কারণ এটা ধ্রুব বেগে অগ্রসর হয়, তরঙ্গ বেগটা ধ্রুব বেগে অগ্রসর হয়। এই যে অঙ্কটা প্রায় আসছে কিন্তু, এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট, যে কোনো মাধ্যমে 480 হার্জ এবং 320 হার্জ কম্পাঙ্কের দুটি শব্দের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য হচ্ছে 2 মিটার হলে মাধ্যমে শব্দের বেগ কত? মাধ্যমে শব্দের বেগ কত? মাধ্যমে শব্দের বেগ কত? একটু ভালো করে দেখো, মাধ্যমে শব্দের বেগ চেয়েছে, তো এইখানে এই অঙ্কটা দেখো অনেক বড় করে দেওয়া আছে না, তো দরকার নেই। শব্দের বেগ চেয়েছে, দুটো কম্পাঙ্ক দেওয়া আছে, দুটো কম্পাঙ্ক দেওয়া আছে, তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য দেওয়া আছে, শব্দের বেগ চেয়েছে, কোনো কথা হবে না, ডিরেক্ট কাটাকাটি করে ফর্মুলা। তো ভি ইকুয়াল ডেল ল্যামডা F1 F2 ডিভাইড বাই ডেল এফ। ডেল ল্যামডা মানে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য, তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য, ডেল এফ মানে কী বলতো? কম্পাঙ্ক দুটো পার্থক্য, আর F1 কম্পাঙ্ক, F2 কম্পাঙ্ক। তাহলে আমি দেখি তো ভাই, ডেল ল্যামডা কত দেওয়া আছে? 2 মিটার, ইন্টু F1 কত দেওয়া আছে? 480, F2 হচ্ছে 320, তাহলে 480 ইন্টু 320 ডিভাইড বাই ডেল এফ। এইটা বিয়োগ এইটা, এটা বিয়োগ এইটা করলে কত আসবে? 160 আসবে, বোঝা যাচ্ছে। তো এটা কিন্তু শুধুমাত্র আমরা এটা, এই যে ফর্মুলাটা শুধুমাত্র এমসিকিউর ক্ষেত্রে ইউজ করবো, রিটেনের ক্ষেত্রে কিন্তু এই মূল নিয়মটা করতে হবে, তাই না? আচ্ছা, একটু দেখি তো আমরা এমসিকিউটা করে ফেলি। আচ্ছা দেখো, কাটাকাটি করি, হ্যাঁ, তাহলে এই শূন্য কাটা, 16 দুগুণা 32, তাহলে এই 2 আর এই 2, এই 2 বলে 4 হয়, তাহলে 4 ইন্টু 480। ভালো কথা, এই 4 ইন্টু 0 কত? 0, 4 আসছে কত? 32-এর 2, হ্যাঁ তাহলে কত? 3, 4 চাকা 16 আর 3 কত? 19, তাহলে 1920 মিটার পার সেকেন্ড, এটা অ্যান্সার, 1920 মিটার পার সেকেন্ড। ঠিক আছে না? তাহলে খুবই ইম্পর্টেন্ট কিন্তু, খুবই ইম্পর্টেন্ট এখান থেকে, হ্যাঁ। ওকে ঠিক আছে। আচ্ছা, এটা তো অনেক সহজ। কী বলছে? 3টি সুস্থলকের কম্পাঙ্ক 123, 369, 615 হার্জ। এরা বায়ু যদি তরঙ্গ সৃষ্টি করে, তাদের তরঙ্গদৈর্ঘ্যের অনুপাত কত? তরঙ্গদৈর্ঘ্যের অনুপাত কত? তাহলে কম্পাঙ্ক দেওয়া আছে, বায়ু মাধ্যম সেম, তার মানে কি বেগ সেম। আমি তো জানি ফর্মুলা, কী জানি? ভি ইকুয়াল এফ ল্যামডা। তো ল্যামডা ইকুয়াল কী হবে? ল্যামডা ইকুয়াল ভি বাই এফ, ল্যামডা ইকুয়াল ভি বাই এফ, তাই না? এই টোটাল অঙ্কটা আমরা কেটে দেবো, কেটে দিয়ে সহজে করবো। তাহলে ল্যামডা ইকুয়াল ভি বাই এফ, তাহলে শব্দে কি তরঙ্গদৈর্ঘ্য অনুপাত চেয়েছে, তরঙ্গদৈর্ঘ্য কী বলছে? অনুপাত চেয়েছে। দেখো তো, এই ল্যামডা ইকুয়াল ভি বাই এফ, তাহলে ল্যামডার সঙ্গে এফের সম্পর্ক কী বলতো? ব্যস্তানুপাতিক, ব্যস্তানুপাতিক, তাই না? তাহলে আমাদের ল্যামডা 1 ইস টু ল্যামডা 2 ইস টু ল্যামডা 3 ইকুয়াল 1 বাই F1, মানে 1 বাই, খুব খেয়াল করে, F1 কত? 123 ইস টু 1 বাই 369
369 ইস টু 1/615 করাই যায়। তারপর ইকুয়াল। সবসময় খেয়াল করবা, তোমরা যখন এই অনুপাতে অঙ্কগুলো আসবে, তুমি বলো তো সবথেকে বড় কোনটা, 123, 369 না 615? ডেফিনেটলি 615। তাই তুমি কী করো, সবাইকে 615 দিয়ে গুণ করবা। তার মানে একেও 615 দিয়ে গুণ করবা, একেও 615 দিয়ে গুণ করবা, একেও 615 দ্বারা গুণ করবা। দেখি কি হয়, ঠিক আছে না? 615 দ্বারা গুণ করবা। গুণ করলে আমাদের কি আসবে দেখি, 15:5 × 3 আসে কি না। না, এটা মনে একটু ঝামেলা হয়ে গেলো, এটা আমরা তোমাদের পরে দেখবো। হ্যাঁ, 15:5 × 3 না, ঝামেলা হবে না। এটা একটু ঝামেলা করছে তো, ঝামেলা করবো না আমি, ঠিক আছে। আচ্ছা, গুণ করে দিই দেখি। তো তুমি দেখো, আমি যখন এইখানে এটাকে 615 দিয়ে গুণ করবো, তাহলে কী হবে, 615/123। আলাদা করে করি তো, 615/123, 615/123 করি না, কত হয়, 123 করি, 5 100 500, আর 5 300 মানে 115, তাহলে 5 দিয়ে কাটাকাটি যায়। তার প্রথমটা হচ্ছে 5:5 এবার দেখো তো, 369 615/369, ঠিক আছে। এবার দেখি তো কী হয়। এবার কী হচ্ছে বলো, কাটার পর যায় না, এটা একটু ঝামেলা হচ্ছে, এটা আমি পরে করবো তোমাদেরকে। একটু ক্যালকুলেশনে কোথায় জানি ঝামেলা হচ্ছে আমার। ওকে, এটা আমরা পরে চেক দেবো, এটা বাদ, এই অঙ্কটা বাদ। হ্যাঁ, এটা আমরা তোমাদের পরে চেক দেবো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, না, কাটাকাটি মনে যাই তো, 615 আর 369, ওকে, 615 369, ওকে। এটা নিয়ে কোথাও একটু ঝামেলা হচ্ছে আমার। হ্যাঁ, সো এটা নিয়ে আমার চাপ নিব না এখন। এইবার এই অঙ্কটা আমরা আসি, এই অঙ্ক দেখি, দেখো কী হয়। দেখো, বায়ু পানিতে 300 হার্জ কম্পাঙ্কের একটি শব্দের তরঙ্গদৈর্ঘ্যের পার্থক্য 4.16 মিটার। বায়ুতে শব্দের বেগ 352 মিটার/সেকেন্ড হলে পানিতে শব্দের বেগ নির্ণয় করো। তো খুব সহজ কথাবার্তা, কী কী দেওয়া আছে, কম্পাঙ্ক দেওয়া আছে, তরঙ্গদৈর্ঘ্যের পার্থক্য দেওয়া আছে, বায়ুতে শব্দের বেগ দেওয়া আছে। তাহলে খুব খেয়াল করবা যে একটা বেগ, একটা কম্পাঙ্ক, তরঙ্গদৈর্ঘ্যের পার্থক্য দেওয়া থাকে, কোনো কাহিনী নেই, ডিরেক্ট ফর্মুলা, শর্টকাট, v2 = v1 + f ল্যামডা। এবার আসো, v1 কত, 352, প্লাস f কত, রে 300 ইন্টু 4.16, কত সহজ। তুমি দেখো, আমি যদি প্রথমে এই গুণটা করি, যদি করি, তাহলে 3 × 1200, 3 × 1200, 3 ছিল 48, তখন 1248, তাহলে 352 + 1248। যারা আমার কাছে অফলাইনে পড়ো তারা জানো গুণ কোনো বিষয় না। তাহলে আনসার কত, 1600 ms/1, তাই না? তাই তোমরা এই কাটাগুলো দেখবা, কাটাকাটিগুলো দেখবা। যাই হোক, এরপরে আমরা যা দেখাইছি, মানে এরপরে যেগুলো আছে আর কি, এই কী বলে, থিওরি, তপন স্যারের বইও যা, ইসাক স্যারের বইও তা। সো আমি চাইবো তোমরা তপন স্যার, ইসাক স্যারের বই দুইটা ভিডিও দেখো, 2 ভিডিও দেখো, দেখলে ভালো করবা। ওকে, সময় নষ্ট করবো না, বাই।